এটা একটু বলে ওয়ার্ম, দেখো এটা ওয়ার্ম, দিস ইজ এ গিয়ার। তো ওয়ার্মের সঙ্গে গিয়ার যে এটা মেশিং হবে, সেন্টার ডিস্টেন্স আমরা আলোচনা করেছিলাম, যেখান থেকে একটু সেন্টার ডিস্টেন্স ক্যাপিটাল সি। তো অ্যাক্সিয়াল পিচ, ওয়ার্মের অ্যাক্সিয়াল পিচটা হচ্ছে পিএক্স। আর আমাদের এখানে অন্য কোনো পিচ এখানে আপাতত বলেনি, ছবির মধ্যে অ্যাক্সিয়াল পিচটা দেখিয়েছে। তো একবার টার্ন করলে এটা পরিমাণ অ্যাডভান্স হবে যদি সিঙ্গেল পিচ হয়। ওয়ার্মের ডায়ামিটার সিম্বল দেখো ডিডব্লিউ। Pitch cylinder is this one. This is helix angle. This is lead angle. This one is lead. Capital is lead. Pitch diameter of the gear is TG. এটা ওয়ার্ম গিয়ার, এটা ওয়ার্ম গিয়ার, এটা হচ্ছে ওয়ার্ম। ঠিক আছে। তো এখান থেকে কিছু রিলেশন আমরা দেখতে পারি, যেমন আমরা আমরা এতে দেখেছিলাম হেলিক্যাল গিয়ারের মধ্যে যে লিড ইজ ইকুয়াল টু অ্যাক্সিয়াল পিচ ইনটু থ্রেড নাম্বার, tan lambda is equal to L by pi dw, this relations. তো এইগুলো আমাদের পরে দেখছি আমরা এখানে। আর অ্যাঙ্গেল খেয়াল করে দেখো, আমাদের ওয়ার্ম গিয়ারের সঙ্গে হেলিক্যাল গিয়ারের অ্যাক্সিসটা 90 ডিগ্রি, আর শ্যাফটগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে। আমাদের চ্যাপ্টার 13 এর মধ্যে এই ফিগারটা আছে। তো কমন মেটেরিয়ালস ফর ওয়ার্ম আর কাস্ট আয়রন এন্ড হার্ডেন্ড স্টিল। কমন মেটেরিয়াল ফর ওয়ার্ম গিয়ার, ওয়ার্ম। আর গিয়ার যেটা দেখো, গিয়ার ইজ মেড অফ ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, কাস্ট স্টিল। ঠিক আছে। আমাদের যে ওয়ার্মের মধ্যে কাস্ট আয়রন হতে পারে, হার্ডেন গিয়ার, হার্ডেন স্টিল হতে পারে। আর গিয়ার যেটা হবে, that may be made of bronze, aluminum or cast steel. ম্যানুফ্যাকচারিং প্রসেস কি হতে পারে? মিলিং দিয়ে করা যেতে পারে। মিলিং প্রসেস সম্বন্ধে জানো, কাস্টিং করা যেতে পারে, যেমন স্যান্ড কাস্ট হতে পারে, চিল কাস্ট or centrifugally কাস্ট হতে পারে। By this way they can make the gear, worm gear. Worm thread geometry, এখানে যেটা দেখো, আমরা এটা এই দেখেছিলাম হলো আমরা হেলিক্যাল গিয়ার এই চ্যাপ্টার 8 এ দেখেছিলাম। একটুখানি হোল্ড করো। সো এটা আমাদের দেখো যে ডিডব্লিউ হচ্ছে ওয়ার্মের পিচ ডায়ামিটার, সো পাই ডিডব্লিউ হচ্ছে এটার সার্কামফারেন্স। এ যদি লিড হয় তো ল্যামডা হচ্ছে আমাদের লিড অ্যাঙ্গেল ল্যামডা, এবং দের উইল বি রিলেটেড টু অ্যাক্সিয়াল পেজ। মাত্র তুমি দেখেছো যে অ্যাক্সিয়াল পেজ ইনটু এনডব্লিউ। আবার দেখো যে প্রপার মেশিং, ফর প্রপার মেশিং ওয়ার্ম গিয়ার অ্যাক্সিয়াল পেজ মাস্ট বি সার্কুলার, গিয়ার সার্কুলার পেজ। হ্যাঁ, আমাদের ওয়ার্ম গিয়ারের যে অ্যাক্সিয়াল পিচ সেটা গিয়ারের সার্কুলার পিচের সমান হবে, ট্যানজেনশিয়াল পিচের সমান হবে। আবার গিয়ারের ট্যানজেনশিয়াল পিচটা কত? এটা বাই ডেফিনেশন পাই ডিজি বাই এনজি। এটা আমরা একটু আগে দেখেছি, এখানে দেখেছি। হ্যাঁ, এই যে ডিজি ইজ ইকুয়াল টু এনজি পাই টি পাই, একই কথা। তোমার পিচ, এটা সোজা কথা সার্কুলার পিচ, ট্যানজেনশিয়াল প্লেনে সার্কুলার পিচ এখানে। তো এইখানে যেমন পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা পিএক্সটা, গিয়ারটা দেখা যাচ্ছে না, গিয়ারটা আমাদের সঙ্গে যেহেতু অন্য অ্যাঙ্গেলে আছে, we cannot see it, but for proper meshing axial pitch of the worm must be equal to tangential pitch of the gear, এটা হতে হবে। আচ্ছা, এখন আমরা যদি প্রসিড করি সেখান থেকে দেখো যে কাইনেমেটিক্স হচ্ছে আমাদের ভেলোসিটি, মোশন, ডিসপ্লেসমেন্ট অ্যানালাইসিস। at the pitch point velocity of the worm, pitch পয়েন্টে ওয়ার্মের ভেলোসিটি গিয়ারের ভেলোসিটি সমান হবে। কেমন? তো গিয়ারের ভেলোসিটিটা কত? গিয়ারের ভেলোসিটি দেখো যে পাই ডিজি ইনটু এনজি, স্মল হচ্ছে তোমার গিয়ারের আরপিএম। আর ওয়ার্মের যে ভেলোসিটি হবে, অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা ওয়ার্মের, দ্যাট মাস্ট বি লিড ইনটু স্পিড। হ্যাঁ, এটা হওয়ার কথা, কিন্তু এইদিকে মুভমেন্টটা হবে। তো তুমি ছবি যদি দেখো, তো এটা যদি তুমি বলো যে আমাদের এটা হচ্ছে, এটা গিয়ার, এটা গিয়ার, তো এইদিকে হবে আমাদের ওয়ার্মের ভেলোসিটিটা, ওয়ার্মের ভেলোসিটি এদিকে হবে, আর গিয়ারের ট্যানজেনশিয়াল ভেলোসিটি হবে এখানে। তো লিনিয়ার ভেলোসিটি আমাদের ওয়ার্ম যেখানে ভেলোসিটি দেখাচ্ছে ভিডব্লিউ, দ্যাট উইল বি ইকুয়াল টু পাই ডিজি এনজি। তো আমাদের এল এন ডাব্লিউ দেখো, এল এন ডাব্লিউ হচ্ছে ওয়ার্মের ভেলোসিটি,
that is equal to pi d change. এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন কিন্তু এখানে দেখো। তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের স্পিড রেশিও অর্থাৎ গিয়ারের স্পিড ডিভাইডেড বাই ওয়ার্মের স্পিড divided by, so this becomes this expression, and ultimately you can find this final relation nw by ng rpm ratio, and যেহেতু তোমার px is equal to pt is equal to pi dj by ng, আমরা এটা দেখে আসছি, একটু আগে দেখে আসছি এখানে, ঠিক আছে? So from here we can write this relation, that speed ratio তার মানে ধরো আমাদের একটা গিয়ারের মধ্যে সিম্পলি মনে করো 40 নাম্বার অফ টিথ আছে, আর আমাদের ওয়ার্মের মধ্যে মনে করো ডাবল থ্রেড, তাহলে স্পিড রেশিও কত হবে? স্পিড রেশিও তো সিম্পলি হয়ে যাবে 2, যেহেতু দুইটা থ্রেড আমার এখানে, ডিভাইডেড বাই 40, 1/20। এখন যদি ওয়ার্মটা মনে করো ফর এক্সাম্পল, এটা স্পিড মনে করো, ওয়ার্মের স্পিড মনে করো 1400 আরপিএম, 1400 আরপিএম এটা স্পিড, তাহলে গিয়ারের রোটেশনটা কত হবে? 1400 divided by 20, 70 হয়ে যাবে, 77 হয়ে যাবে না নাকি? 1420 দিয়ে ভাগ করলে কত হয়? 70 হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? এখানে যে আরপিএম রেশিওটা ওয়ার্মের যে তোমার আমাদের গিয়ারের আরপিএমটা কত হবে? knowing the rpm of the worm we can find the rpm of the gear because the teeth numbers are unknown, এখান থেকে আমরা বের করতে পারবো। আবার এখান থেকে আরেকটা রিলেশন দেখি আমরা, এটা হচ্ছে দেখো যে গিয়ারের ট্যানজেনশিয়াল ভেলোসিটি that is equal to vg, আর আমাদের ওয়ার্মের যে ভেলোসিটিটা দেখো vw। তো এখন তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকবে এখানে, অর্থাৎ তোমার যেহেতু এখানে স্লাইডিং মোশন হয় তুমি জানো, তো স্লাইডিং ভেলোসিটি থাকবে এখানে। সো স্লাইডিং ভেলোসিটি কত হবে? যে vw is equal to vg plus vs, হ্যাঁ, vw is summation of vg plus vs, এবং this angle is আমাদের হচ্ছে আমাদের সেই লিড অ্যাঙ্গেল ল্যামডাটা হচ্ছে আমাদের এখানে আছে, এখানে অ্যাঙ্গেল বিটুইন vw and vs is equal to lambda, so vs is equal to vw by cos lambda। তো এখান থেকে কি দেখছি আমরা, যে আমাদের tangential velocities of worm and gear vw and vg are related through the relative or sliding velocity vs as shown। friction factor af, দেখো friction factor আমরা বের করব, depends on vs, friction factor af depend করবে sliding velocity উপরে, and that can be found from figure 1342 or AGMA equation 1538, ঠিক আছে? সো এখান থেকে আমরা যেটা দেখলাম, দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে যে স্পিড রেশিও কেমন করে আসলো এখানে, অলরাইট। সেকেন্ড হচ্ছে হলো যে হাউ ক্যান উই ফাইন্ড দ্য ফ্রিকশন ফ্যাক্টর, বিকজ সেখানে স্লাইডিং মোশন আছে, ফ্রিকশন ফ্যাক্টর আমাদের লাগবে। সো এটা হচ্ছে ভিএস থেকে পাবো, স্লাইডিং ভেলোসিটি থেকে পাবো। স্লাইডিং ভেলোসিটি আমরা কেমন করে পাবো? বিকজ উই নো দি লিড অ্যাঙ্গেল, and if you can calculate the speed of the worm, we can find vs. That is the whole process. Okay, তো আমরা ফোর্স অ্যানালিসিস আগে একবার দেখেছিলাম, আরেকবার দেখি ফোর্স অ্যানালিসিস অফ দ্য ওয়ার্ম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ম, এটার সঙ্গে গিয়ার যখন কন্ট্যাক্ট হবে তখন আমাদের ফোর্স গুলো কাজ করবে, সে ফোর্স গুলো কি ফোর্স হবে দেখো, একটা সেপারেটিং ফোর্স ওয়াই ডাব্লিউ ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স। ওয়ার্মের মধ্যে ড্রাইভিং ফোর্স হবে কিন্তু ডাব্লিউ এক্স, কেমন? আর একটা হচ্ছে আমাদের থ্রাস্ট অন দ্য ওয়ার্ম ইজ ডাব্লিউ সেট। এই তিনটা ফোর্স যোগ করলে হবে ক্যাপিটাল ডাব্লিউ, রেজাল্টেন্ট ফোর্স, কেমন? তো অ্যাঙ্গেল গুলো যদি খেয়াল করে দেখি আমরা, the resultant force is W, capital W, that is on the normal plane। তোমার ওই হেলিক্যাল গিয়ারের কথা যেটা বলেছিলাম, যেখানে দুটো প্লেন চিন্তা করতে হয়, নর্মাল প্লেন, একটা তোমার ট্যানজেনশিয়াল প্লেন। তো নর্মাল প্রেসার অ্যাঙ্গেল কাজ করবে আমাদের নর্মাল প্লেনে। সো W cos phi n is the force in this x-z plane, making an angle lambda, lead angle with z axis. Z is the axis of the worm, all right? আবারও বলছি, লিড অ্যাঙ্গেল আমাদের হচ্ছে হলো W is the resultant force, phi n is the pressure angle, normal pressure angle. So W cos phi n is the component of W
that makes an angle lambda with the axis of the worm. তো এখন আমি বাকিটুকু বের করে ফেলতে পারবো, wx আর wz বের করতে পারবো। তো এখানেই বলছে আমাদের, দেখো এই যে w cos phi n sin lambda, that's আমাদের x কম্পোনেন্ট, আর cos ল্যামডাটা হচ্ছে z কম্পোনেন্ট। ঠিক আছে, আর যেহেতু phi n টা হচ্ছে নরমাল প্রেসার অ্যাঙ্গেল, তো w বাই সিমিলার ডেফিনেটলি w sin phi n। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো ফ্রিকশন ফোর্স যদি কাজ করে কোন দিকে কাজ করবে? ফ্রিকশন ফোর্স ইজ অলওয়েজ directed towards the against the velocity direction, তাই না? মোশনের এগেনস্টে কাজ করবে এখানে। তো আমাদের ওয়ার্মটা যদি আমরা এদিক থেকে যদি দেখি, তো দেখা যাবে এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এই যে ক্লকওয়াইজ রোটেশন NW। সো if you see clockwise rotation, তাহলে তুমি দেখো এই পয়েন্টটাকে রেজিস্ট করার জন্য ফ্রিকশন ফোর্স মাস্ট বি অ্যাক্টিং ইন দিস লাইন, এই লাইন বরাবর কাজ করবে, এবং এটা হবে F into W, W is the force normal to W, the force is FW, এবং অ্যাক্ট করছে কোন প্লেনে? This is acting in ZX plane, ZX plane কাজ করছে। Again the angle is here, friction lead angle lambda, so we can resolve FW into two component, FW sin lambda and FW cos lambda, and we can add them in X and Z components. We have to add them actually. So what is happening? The friction force is added positively with Wx and negatively with Wz. So that is the whole force analysis component, complete force analysis component here. Now, if you see what are the forces, Wy টা কি? Wy টা কি কে বলবে? এর নাম আছে একটা বলো। Separating force. Radial force, separating force, right? Wx, what is Wx? দেখো Wx টা তুমি দেখেছো, এটা কিন্তু আমার ওয়ার্মের উপরে ট্যানজেনশিয়াল ফোর্স, তাই না? ওয়ার্মকে ঘোরাচ্ছে, ড্রাইভিং ফোর্স, ওয়ার্মের উপরে ড্রাইভিং ফোর্স। আর Wz হচ্ছে থ্রাস্ট ফোর্স। এই জন্য একটা বলছে দেখো WWT is Wx, WWA axial বা thrust হচ্ছে Wz। আবার যে ফোর্সটা ট্যানজেনশিয়াল অন দি ওয়ার্ম, দ্যাট ইজ থ্রাস্ট অন গিয়ার, এবং যে ফোর্সটা থ্রাস্ট ফোর্স অন ওয়ার্ম, দ্যাট ইজ ট্যানজেনশিয়াল অন গিয়ার। তো এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এখানে, যেমন আমি যদি বলি যে গিয়ারের মধ্যে ড্রাইভিং ফোর্স কোনটা, এর মধ্যে ড্রাইভিং ফোর্সটা হবে the force that is thrust on the worm, Wz. So this force is the driving force for the gear যেটা। আর গিয়ারের মধ্যে থ্রাস্ট ফোর্স হচ্ছে তোমার হচ্ছে গিয়ারের মধ্যে থ্রাস্ট ফোর্স হচ্ছে এটা, যেটা তোমার ওয়ার্মের মধ্যে ট্যানজেনশিয়াল। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এইটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য কম্পোনেন্ট, দেয়ার কাউন্টারপার্ট অ্যাকচুয়ালি। এখন আমরা তো বের করে ফেলতে পারবো যে আমাদের রিলেশন জানা হয়ে গেছে। সো দেখো, we can relate the tangential force on the worm to tangential force of the gear through this relation, and we can prove that once we know the tangential force on the gear, we can find the tangential force on the worm knowing the normal pressure angle and lead angle and friction factor. ঠিক আছে, ইজিলি বের করে ফেলতে, তুমি মেকানিক্স ক্লাস থেকে ইজিলি শিখছো, আর তুমি এখনই পারবা এটা করতে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের হিট ডিসিপেশনের যে ব্যাপারটা আছে, হাউ মাচ ইজ হিট ইজ ডিসিপেটেড, হাউ মাচ হিট ইজ ডিসিপেটেড। তো হিট ডিসিপেশন ডিউ টু ফ্রিকশন ডেফিনেটলি হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স ইনটু স্লাইডিং ভেলোসিটি। ফ্রিকশন ফোর্স ইজ F ইনটু W, আর স্লাইডিং ভেলোসিটি হচ্ছে VS। ঠিক আছে, তো টোটাল হিটটা যেটা আমাদের ইনপুট ছিল, সেই হিটটা থেকে যে পরিমাণ হিট আমি অ্যাভেলেবল পাচ্ছি, পাওয়ার বা হিট বাদ দিলে পরে বাকিটুকু হিট ডিসিপেশন হয়ে গেছে। তাহলে এফিসিয়েন্সি অফ ওয়ার্ম গিয়ার সেট এটা কত হবে? এফিসিয়েন্সি অফ ওয়ার্ম গিয়ার সেট ইজ ইকুয়াল টু ইনপুট বাই আউটপুট পাওয়ার, অর্থাৎ ইনপুট পাওয়ার থেকে হিট ডিসিপেশন পাওয়ার বাদ দিলে আউটপুট পাওয়ারটা পাবো। তো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার উইল গিভ মি দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্ম গিয়ার সেট। ঠিক আছে, এখন তোমার যদি আমাদের মনে করো ফ্রিকশন ফ্যাক্টরটা নাই, এটা কেমন করে হবে? আমাদের এফটাকে 0 করে দেবো, আমরা এখানে এফটাকে 0 করে দেবো, আর ফ্রিকশন ফ্যাক্টর আছে। তাহলে ওয়ার্মের মধ্যে যে ট্যানজেনশিয়াল ফোর্স আর ওয়ার্মের মধ্যে ট্যানজেনশিয়াল ফোর্স উইথ ফ্রিকশন, তাদের যে রেশিও, দ্যাট উইল গিভ মি দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্ম গিয়ার সেট। এভাবে বলতে পারি আমরা
অথবা আমরা এইভাবে বলতে পারি যে তোমার ড্রাইভিং ফোর্স অন দি গিয়ার ডিভাইডেড বাই ড্রাইভিং ফোর্স অন দি ওয়ার্ম, কারণ ওয়ার্মের মধ্যে ইনপুট হচ্ছে, গিয়ারের মধ্যে আউটপুট হচ্ছে। তাহলে এফিসিয়েন্সির কয়টা এক্সপ্রেশন দেখো, একটা হচ্ছে মেইন এক্সপ্রেশনটা হচ্ছে এটা যে আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি। আউটপুট এনার্জি কেমন করে পাবো? নোয়িং দি হিট ডিসিপেশন we can find the output energy by subtracting it from input energy, or we can also write it that power on the gear shaft divided by power of the worm shaft, এটা হতে পারে। তো আমি রিলেশনটা আবার এখানে সাজাই, তুমি ডব্লিউটি যে এক্সপ্রেশনটা আছে তুমি জানো, এই ডব্লিউটি এক্সপ্রেশনটা এখানে আছে, এই ডব্লিউটি এক্সপ্রেশন এখানে আছে, তাই না? এই ডব্লিউটি এক্সপ্রেশন আছে এখানে, এই যে ডব্লিউটি এক্সপ্রেশন, ডব্লিউটি এক্সপ্রেশনের মধ্যে তুমি এফ কে 0 বসাও, একটা এক্সপ্রেশন পাচ্ছ, আবার উল্টা রাখো, তাদের রেশিও দ্যাট উইল বি অলসো গিভিং ইউ দ্য সেম ইকুয়েশন। তাহলে দেখো ওয়ার্ম গিয়ারের মধ্যে আমরা এফিসিয়েন্সি 3 ভাবে বের করতে পারি, এটা এখন আমরা আলোচনা করলাম। এনি কোশ্চেন? প্রশ্ন আছে কোনো কারো? স্যার আপনার সিপারেটিং ফোর্স কি স্যার দুই ক্ষেত্রে সেম স্যার, মানে ওয়ার্ম আর গিয়ারের ক্ষেত্রে কি দুইটাই সেম হবে স্যার? হ্যাঁ, আমাদের তোমার সেপারেটিং ফোর্সটা হচ্ছে তোমার রেডিয়াল ফোর্স, আসলে রেডিয়াল ফোর্স। তো এটা এক্সপ্রেশনটা হচ্ছে তোমার জাস্ট নর্মাল ডিরেকশন যেটা কাজ করছে এখানে, দেখো এখানে ওয়াই ডিরেকশন যেটা কাজ করছে এখানে, দ্যাট উইল বি পুশিং দ্য গিয়ারস অ্যাপার্ট, হ্যাঁ, ডাব্লিউ কস ডাব্লিউ সাইন ফাই এন। তো বিভেল গিয়ারের বেলায় একটুখানি ডিফারেন্ট আছে, দেখে নিও একটুখানি এক্সপ্রেশনটা। সব গিয়ারের বেলায় সেম বলা ঠিক হবে না, তুমি দেখে নিবা কোন জায়গায় কোনটা অ্যাপ্লিকেবল। তো আমাদের হেলিক্যাল গিয়ারের বেলায় বা স্পার গিয়ারের বেলায় মনে হয় ডাব্লিউ সাইন ফাই বা ডাব্লিউ সাইন ফাই এন হবে। ওয়ার্ম গিয়ার নর্মাল প্রেসার অ্যাঙ্গেলটা আছে ওয়ার্ম গিয়ারের বেলায়, কিন্তু বিভেল গিয়ারের মধ্যে এক্সপ্রেশনটা ডিফারেন্ট, ওখানে তোমার তো কোন অ্যাঙ্গেলটা আছে, কোন অ্যাঙ্গেলটা দেখে দিতে হবে। এনিওয়ে লেটস মুভ ফরওয়ার্ড, আমাদের পরের পয়েন্টে যাই। এখন দেখো আমাদের কাইনেটিক্স এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা খুব ভালো করে তোমাকে না বুঝতে পারে অঙ্ক করতে সমস্যা হবে। তো কাইনেটিক্স এর মধ্যে 2 অ্যাপ্রোচ আছে ফোর্স অ্যানালিসিস এর মধ্যে। কি অ্যাপ্রোচ? ফার্স্ট অ্যাপ্রোচ is conservative approach used in text but not realistic, আমাদের শিগগির বই যেটা আছে সেটা কি বলছে সেখানে, assumes power of input source is directly transmitted to the gear। এটা মানে কি যে আমাদের আসলে ঘটনা কি ঘটে, দেখো এখানে একটা মোটর থাকে, মোটরের সঙ্গে ওয়ার্ম গিয়ার সেট লাগানো থাকে, এই যে ওয়ার্ম গিয়ারটা লাগানো আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিয়ার। তার মানে এখানে কিন্তু রেল ইনপুটটা হচ্ছে মোটরে, মোটর থেকে যাচ্ছে ওয়ার্মে, ওয়ার্মের পরে যাচ্ছে হলো গিয়ারের মধ্যে, তাই না? ঠিক আছে তো? জি স্যার। তার মানে দেখো আমি যদি খালি ওয়ার্ম আর গিয়ারের কথা চিন্তা করি, তাহলে ইনপুটটা কিন্তু আগে ওয়ার্মে, তারপরে আউটপুট হচ্ছে গিয়ারে, তাই না? গিয়ার পাওয়ার পাচ্ছে কোত্থেকে? ওয়ার্ম থেকে পাচ্ছে। কিন্তু আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে যে না, আমার ধরুন সব পাওয়ার প্রথমে গিয়ারে চলে গেছে, তাহলে কি হবে? গিয়ারের মধ্যে পাওয়ার বেশি গেলে ফোর্স বেশি হবে, ফোর্স বেশি মানে স্ট্রেস বেশি ধরছি, তাহলে এটার সেফটি ফ্যাক্টরটা কম থাকবে, কনজারভেটিভ অ্যাপ্রোচ হবে। এটা হচ্ছে আগের মানে বইয়ের অ্যাপ্রোচ। কিন্তু আমরা রিয়েল অ্যাপ্রোচটা ইউজ করবো। রিয়েল অ্যাপ্রোচটা কি? সেকেন্ড অ্যাপ্রোচ, কারেক্ট one and will be used in this course, considers the fact that from the input source power is transmitted to the worm and then the worm drives the machine gear as shown below. Power of input source worm gear, আমরা এই অ্যাপ্রোচটা ইউজ করবো, আমরা বইয়ের অ্যাপ্রোচটা ইউজ করবো না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তুমি একজন খালি জি স্যার বলতেছো, বাকিরা তো জি স্যার কিছু বলে না, বুঝতেছো কথাটা? এটা কিন্তু ভাইটাল। আমাদের বই কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচে প্রবলেম সলভ করেছে, আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাচ্ছি, কেন যাচ্ছি এটা এক্সপ্রেশনটা এখানে আছে, সবাই খেয়াল করো, ঠিক আছে? জি স্যার। ওকে, ডিজাইন পয়েন্টস দ্যাট মাস্ট বি কনসিডার্ড ইন ওয়ার্ম। কি কি করতে হবে আমাকে? প্রথম মেটেরিয়াল ফেলিয়ার অফ দ্য গিয়ার ইজ নর্মালি কনসিডার্ড। So you can consider AGMA equation here again, AGMA equation in different form, Buckingham Y equation, এই দেখো Buckinghamের কথা আবার চলে আসছে, হ্যাঁ, আমরা আগে পড়েছিলাম। লুইস পেন্ডিং ইকুয়েশন, যেটা তুমি জানো স্পার্গেলের বেলায়, স্পার্গেলের সময় তুমি দেখেছো লুইস পেন্ডিং ইকুয়েশন, AGMA equation, Buckingham Y equation and লুইস পেন্ডিং ইকুয়েশন, এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল ফেলিয়ারের মধ্যে ডিজাইন ইকুয়েশন, নেসেসারি ডিজাইন ইকুয়েশন। আর হচ্ছে হিট ডিসিপেশন, হিট ডিসিপেশনটা আমরা আগমা ইকুয়েশন দিয়ে ইউজ করবো, অন্য কোনো ইকুয়েশন এখানে অ্যাভেলেবল না, বা আগনার মডিফাইড ইকুয়েশনটা আমাদের বইয়ের মধ্যে আছে, সেটাকে আমরা ইউজ করবো।
Heat generates because of high friction. This is why worm gear set is immersed in lubricating oil to dissipate heat. Additionally, if natural cooling is insufficient, fan is used. মনে রাখতে হবে তোমাকে এখানে এই পয়েন্টগুলো কিন্তু লাগে। আমাদের ওয়ার্ম গিয়ার মধ্যে খুব বেশি হিট হয়, এত বেশি হিট হয় যেটাকে ডিসিপেট করার জন্য ফ্যান ইউজ করতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, ফোর্স কনভেকশন লাগে, যখন ফ্রি কনভেকশন ইজ নট গুড এনাফ, ফ্যান লাগে, ফ্যানটা ইউজ করতে হয়। আর সবসময় আমার ওয়ার্ম গিয়ারটাকে তেলের মধ্যে এটাকে ইমার্স করে রাখতে হয়। আর ওয়ার্ম গিয়ার সেট সেন্টার ডিস্টেন্স, ওয়ার্ম গিয়ার সেটের যে সেন্টার ডিস্টেন্স দ্যাট শুড বি উইদিন দিস লিমিট, এই লিমিটের মধ্যে থাকতে হবে তাকে। এখানে ডিটা হচ্ছে তোমার মনে হয় ওয়ার্মের গিয়ারের দেয়া হবে, আর দিস ইজ সেন্টার ডিস্টেন্স। ওকে, এখন আমরা দেখছি কি, দেখো যে মেটেরিয়াল ফেলিওর প্রেডিকশন বাই বাকিংহাম ওয়্যার ইকুয়েশন। ওয়্যার তুমি অলরেডি জানো, হ্যাঁ, ওয়্যার তুমি জানো, তোমার ওই যে আমি যেটা আগে বলছিলাম যে সারফেস স্ট্যাটিক ফেলিওর। তো এখানে বাকিংহামের মধ্যে ইকুয়েশনের মধ্যে ওয়ার্ম গিয়ারের বেলা এটা স্ট্রেট ফরওয়ার্ড সোজা ফর্মুলা একটা। এখানে তোমাকে বলতেছে যে গিয়ারের মধ্যে যে ট্যানজেনশিয়াল ফোর্সটা আছে সেটা তুমি বের করে ফেলো। দেন you can find the allowable wear load by knowing diameter of the gear, face width of the gear, face width of the gear. আচ্ছা, সেকেন্ড হচ্ছে হলো, থার্ড হচ্ছে কেডব্লিউ। কেডব্লিউ একটা ভ্যালু, এটাকে বলছে তোমার ফ্যাক্টরটাকে বলছে ওয়ার্ম গিয়ার লোড ফ্যাক্টর। ওয়ার্ম গিয়ার লোড ফ্যাক্টর ক্যাপিটাল কেডব্লিউ। ওয়ার্ম গিয়ার লোড ফ্যাক্টরটা এই চার্টের মধ্যে দেওয়া আছে। এখানে দেখো আমাদের বইয়ের মধ্যে চার্ট দেওয়া আছে। মেটেরিয়াল কি হবে, ওয়ার্মের মেটেরিয়ালটা কি হলে এবং তোমার গিয়ারের মেটেরিয়ালটা কি হলে আমরা এটা কে ডাব্লিউ কত পাবো সেটা এখানে বলা আছে। ইউনিটটা হচ্ছে পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার, পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। খেয়াল করো, আমাদের কিন্তু ওয়ার্ম গিয়ারের বেলায় আমরা এসআই ইউনিট ইউজ করবো না, আমরা এফপিএস ইউনিট ইউজ করবো। তোমাদের আগে বলেছিলাম ফুট পাউন্ড সেকেন্ড ইউনিট ইউজ করবো এখানে। তো নর্মাল প্রেসার অ্যাঙ্গেলটা যেটা বলছি 14.5 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত হলে এই ভ্যালুগুলি কত হবে দেখতে পারি আমরা। যেমন মনে করো যে আমাদের কাস্ট আয়রন, হাই টেস্ট কাস্ট আয়রন হচ্ছে আমাদের মেটেরিয়াল অফ দ্য ওয়ার্ম, আর গিয়ারটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। তাহলে যদি আমাদের নর্মাল প্রেসার অ্যাঙ্গেল হয় 14.5 ডিগ্রি, KW is 80 psi, pound per inch square. If it is 20 degree, এটা ফ্যাক্টরটা বড় হবে 115 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। যদি প্রেসার অ্যাঙ্গেলটা আরো বড় হয়, এই ফ্যাক্টরটা আরো বাড়ছে, এটা আরো বাড়লে আরো বাড়বে। সিমিলারলি, সো প্রশ্নের মধ্যে দেয়া থাকবে ওয়ার্মের কোন গিয়ারের মেটেরিয়ালের এবং ওয়ার গিয়ারের মেটেরিয়ালটা কি, আর প্রেসার অ্যাঙ্গেল তো দেওয়া হয়ে থাকবে নর্মাল প্রেসার অ্যাঙ্গেল। From here you can find KW. Also DG is given, F is given. You can find the allowable load on the gear, এবং এটা তোমাকে কম্পেয়ার করতে হবে যে লোডটা পাচ্ছ সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স অফ দ্য গিয়ার। একটুকে তুমি দেখে আসছো ট্যানজেনশিয়াল ফোর্স অফ দ্য গিয়ার কেমন করে বের করতে হয়, এখানে দেখে আসছো না, সব বলা আছে এখানে এই ট্যানজেনশিয়াল ফোর্স অফ দ্য গিয়ার। সো এটা তুমি বের করে ফেলবে, আর এখান থেকে তুমি বের করছো হলো অ্যালাউবল ভ্যালুটা কত, ওটা রিয়েল ভ্যালু, এটা অ্যালাউবল ভ্যালু। And from here you can find the safety factor. Clear সবার কাছে? সো এটা হচ্ছে মেটেরিয়াল ফেলিওর, ওয়্যার মোডে মেটেরিয়াল ফেলিওর, গিয়ারের ফেলিওর। নর্মালি গিয়ারটা ফেল করে যায় ওয়্যারে, কারণ ওয়ার্মটা হার্ড হয়, গিয়ারটা সফট হয় একটুখানি। সেকেন্ড হচ্ছে হলো, দেখো আমাদের আগের যে ইকুয়েশন বাকিংহাম ওয়্যার ইকুয়েশন বলে ওটাকে, এটাকে মডিফাই করেছে আমাদের আকবার যে মডিফিকেশন, এটা উইথ সেভারাল ফ্যাক্টরস। Allowable force on the gear in the tangential direction is this factor. Depending on this factor, CS একটা ফ্যাক্টর আছে, CS হচ্ছে মেটেরিয়াল ফ্যাক্টর। এই সিএসটা আমাদের এখানে ইকুয়েশন 1528 থেকে দেওয়া আছে এখানে। সি এর উপর ডিপেন্ড করে তোমার সিএসটা কত হবে বলা আছে এখানে। যদি সেন্ট্রিফিউগালি কাস্ট গিয়ার হয় তাহলে কত হবে, স্যান্ড কাস্ট গিয়ার হয়, চিল কাস্ট গিয়ার হয়, কোনটা কত হবে সব এখানে দেওয়া আছে। আমরা দেখেছিলাম যে গিয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে এগুলো ছিল, যে স্যান্ড কাস্ট হতে পারে, চিল কাস্ট হতে পারে, সেন্ট্রিফিউগালি কাস্ট হতে পারে।
সেকেন্ড হচ্ছে ডিএম, ডিএমটা হচ্ছে তোমার আমাদের গিয়ারের ডায়ামিটার, গিয়ারের মিন ডায়ামিটার। FE, effective face width of the gear, effective face width of the gear, এটা কিন্তু তোমার ইঞ্চে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ইঞ্চে, মিলিমিটার কিন্তু নিচ্ছি না আমরা, ইঞ্চে করছি কারণ আমাদের চার্ট গুলো সব ওই ইঞ্চে দেওয়া এখানে। সিএমটা হচ্ছে ভেলোসিটি কারেকশন ফ্যাক্টর, রেশিও কারেকশন ফ্যাক্টর, আর সিভিটা হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর। So knowing all these things, we can find the allowable force on the gear, এখানে বের করে ফেলতে পারবো। তারপর কম্পেয়ার করে আমরা সেফটি ফ্যাক্টর বের করবো। এই হচ্ছে আমাদের অবস্থা এখানে। এই রেশিও কারেকশন ফ্যাক্টরের কথা বলেছিলাম, এটা আমরা গিয়ার রেশিওর উপর ডিপেন্ড করবে। Gিয়ার রেশিও যদি, ফর এক্সাম্পল, if it is between 20 and 76, we should use this equation. The velocity factor যদি CV হয়, and this factor will be used. আর হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর আমরা কেমন করে বের করব? ফ্রিকশন ফ্যাক্টর বের করতে গেলে মনে আছে স্লাইডিং ভেলোসিটি লাগবে। তো স্লাইডিং ভেলোসিটিটা কত আমরা এখানে বের করতে পারি। বের করার পরে আমরা ইকুয়েশনটা ইউজ করে আমরা ফ্রিকশন ফ্যাক্টর বের করব। আবারও বলছি, তোমার যদি মনে থাকে তুমি দেখবে যে ফ্রিকশন ফ্যাক্টরটা বের করতে গেলে আমার স্লাইডিং ভেলোসিটি লাগে, স্লাইডিং ভেলোসিটি বের করতে গেলে ওয়ার্মের ভেলোসিটি লাগে আর লিড অ্যাঙ্গেল লাগে। খেয়াল করে দেখো, সেখান থেকে আমরা স্লাইডিং ভেলোসিটি বের করতে পারি। কেমন? প্রবলেম পড়ার সময় একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আগমার যে ইকুয়েশন আছে আমাদের, সেই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারবো। যেহেতু হিট ডিসিপেশনের ব্যাপার আছে আর ফোর্সের মধ্যে ফ্রিকশন ফোর্স আছে, we must know friction factor at the beginning of the problem. আরেকটা কাজ করতে পারি আমরা ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য, চার্ট ইউজ করতে পারি। এ আর বি যে চার্ট দেওয়া আছে, এটা মনে হয় চ্যাপ্টার 13 এর মধ্যে দেওয়া আছে খুব সম্ভবত। তো এ আর বি দুটো চার্ট কার্ভ দেওয়া আছে এখানে। তো স্লাইডিং ভেলোসিটি জানলে আমরা সরাসরি এখান থেকে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারবো। তো এ আর বি এর মধ্যে তুমি দেখছো ফ্রিকশন ফ্যাক্টর এ তে বেশি, বি তে কম, তার মানে সারফেস কন্ডিশনটা স্মুথ হচ্ছে বি এর বেলায়, এ তে অতটুকু না। এটার মধ্যে তোমার ডুপ্লিকেশনটা ভালো হয়েছে, এরকম ভাবে কিছু একটা। হ্যাঁ, use curve A when more friction is expected. For example, when a cast iron worm is meshed with cast iron worm gear. ঠিক আছে, বুঝতে পারছো যে কি দেখলাম এখান থেকে? আমরা কয়টা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে তোমার আগমার ইকুয়েশন, মেটেরিয়াল ফেলিওরের কনসিডার করে ট্যানজেনশিয়াল ফোর্স অন দ্য গিয়ার কত হবে। কোন কোন ফ্যাক্টর আছে এখানে? মেটেরিয়াল কারেকশন ফ্যাক্টর, আর হচ্ছে হলো মেশ কারেকশন, ভেলোসিটি রেশিও কারেকশন ফ্যাক্টর, আর ভেলোসিটি ফ্যাক্টর। আর বাকিগুলো তুমি জানো। তো সিএস কত হবে কেমন করে বের করবো, চার্ট করে দেওয়া আছে। সেকেন্ড দেখছি ফ্রিকশন ফ্যাক্টর একম ইকুয়েশন থেকে কেমন করে বের করবো, অথবা চার্ট থেকে কেমন করে বের করবো। আচ্ছা, এখন আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হলো যে তোমার লুইস বেন্ডিং ইকুয়েশন। লুইস বেন্ডিং ইকুয়েশন তুমি অলরেডি জানো, তো লুইস ফ্যাক্টরও তুমি জানো। তো সেটাকে ইউজ করে আমরা এখানে ওয়ার্ম গিয়ারের বেলায় তোমার ফ্লেক্সুরাল ফ্যাটিক চিন্তা করে আমরা বেন্ডিং ইকুয়েশনটা ইউজ করতে পারি। কি বলছি এখানে? বিকজ ওয়ার্ম টিথ আর ইনহেরেন্টলি মাচ স্ট্রঙ্গার দেন ওয়ার্ম গিয়ার টিথ। খেয়াল করো, ওয়ার্ম ইজ স্ট্রঙ্গার দেন গিয়ার। আচ্ছা, ওয়ার্ম গিয়ারের ফেলিওরটা চিন্তা করা হয় না, কারণ এটা স্ট্রং। তাহলে গিয়ারের টুথটা চিন্তা করে এটা ফেল করতে পারে। The teeth in worm gear sets are short and thick on the edges of the face. Mid-plane, they are thinner as well as curved. Mid-plane মধ্যে thin আর curved হয়ে যায়। আচ্ছা, Buckingham adapted the Lewis equation for this case. এই চিন্তা করে, পয়েন্ট চিন্তা করে বাকিংহাম বলছে যে আমাদের বাকিংহাম নিয়েছে লুইসের ইকুয়েশন। খেয়াল করো এখানে কিন্তু বেন্ডিং ইকুয়েশন কিন্তু এটা। তো কি বলছে এখানে যে ট্যানজেনশিয়াল ফোর্স অন দি গিয়ার, আগের মতো দেখো আমি স্পার গিয়ারে বলে সিমিলার প্রবলেম ছিল, ওখানে ছিল এম বি ওয়াই এরকম একটা ফর্ম ছিল। এখানে সিমিলার বলছে ফেস ফিট, এটা বি এর ইকুইভ্যালেন্ট, ওয়াই হচ্ছে তোমার লুইস ফর্ম ফ্যাক্টর, আর পিটা হচ্ছে পিচ। হ্যাঁ, পি এনটা হচ্ছে পি এক্স কস ল্যামডা, ওয়াই ইজ দ্য লুইস ফর্ম ফ্যাক্টর রিলেটেড টু দ্য সার্কুলার পিচ। ফর ফাই এন বিভিন্ন প্রেশার অ্যাঙ্গেলের জন্য ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, লুইস ফর্ম ফ্যাক্টরটা দেওয়া আছে এখানে। এটা কিন্তু ওয়ার্ম গিয়ারের জন্য আমরা এই চ্যাপ্টারের এই ভ্যালুগুলো ইউজ করবো। স্পার গিয়ারের জন্য যেটা ছিল বা হেলিক্যাল গিয়ারের জন্য সেই চ্যাপ্টার 14 এর মধ্যে। এটা চ্যাপ্টার 15 এর মধ্যে লুইস বেন্ডিং ইকুয়েশনটা যদি আমরা ইউজ করতে পারি, এটা বাকিংহ্যাম অ্যাডাপ্ট করেছে
মডিফাই করেছে। তাহলে আমরা দেখলাম তিনটা ইকুয়েশন দেখলাম মেটেরিয়াল ফেলো চিন্তা করে। একটা হলো প্রথমটা হচ্ছে সোজা বাকিংহাম ওয়্যার ইকুয়েশন, সেকেন্ড হলো অ্যাগমা-ওয়্যার ইকুয়েশন, থার্ড হচ্ছে লুইস পেন্ডিং ইকুয়েশন which is modified by Buckingham. ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এইটা তোমার লুইস ইকুয়েশন ইউজ করলে কিন্তু এটা লাগবে। বাকিংহ্যামের যে মডিফিকেশন অফ লুইস ইকুয়েশন, এই প্রবলেম থাকলে তোমাকে দেখতে হবে লুইস ফর্ম ফ্যাক্টরটা কত। অন্য টাইম তুমি পাবে ইজিলি, পিএনটা হচ্ছে পিএক্স কস ল্যামডা, ডব্লিউটিজি বের করেছো, তাহলে ওয়াইটা তোমাকে এটা দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার হিট ট্রান্সফার ইস্যু। হিট ট্রান্সফার ইস্যুটা খেয়াল করো। আমাদের ধরো এটা ওয়ার্ম গিয়ার বক্স, এটার মধ্যে ওয়ার্ম গিয়ার আছে, ওয়ার্ম আছে, গিয়ারও আছে, এরকম বক্স একটা মনে করো এখানে। তো বক্সের যে সাইজটা এবং বক্সের টোটাল সারফেস এরিয়াটা এটাকে বলছি আমি এ, ক্যাপিটাল এ। এটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তো একমা বলে কি দেখো যে আমাদের এটা একটা আমরা বের করে ফেলতে পারবো মিনিমাম এরিয়া। হ্যাঁ, এটা হলো 43.2 সি 12.7, এই মিনিমাম area of the box surface area, minimum surface area of casing surface area for combined radiation and convection heat transfer. তার corresponding coefficient হচ্ছে HCR, তুমি এটা জানো হিট ট্রান্সফার থেকে। এখন আমরা বলেছিলাম যে ওয়ার্ম গিয়ারের মধ্যে ওয়ার্ম গিয়ার ফ্যানের মধ্যে অয়েলের মধ্যে ইমার্স থাকে বিকজ হাই হিট ইজ জেনারেটেড, এবং মাঝে মধ্যে ফ্যানও লাগে। ফ্যান ইউজ করলে ডেফিনেটলি আমাদের এটা বেড়ে যাবে, ফ্যাক্টরটা বড় হয়ে যাবে, এসসিআর ফ্যাক্টরটা, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ফ্যাক্টরটা বড় হয়ে যাবে। তো আদারওয়াইজ ছোট থাকবে। যদি কোনো ফ্যান ইউজ না করা হয় তাহলে NW/6494 প্লাস 0.13, আর যদি ফ্যান ইউজ করা হয় তাহলে NW/3939 প্লাস 0.13। ঠিক আছে, তাহলে এখন আমাদের হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট জানা হয়ে গেল। এগেইন উই নো দি হিট লস, কি পরিমাণ হিট লস হয় সেটা আমি জানি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হিট ট্রান্সফারের মধ্যে কিছুটা আমাদের ইকুয়েশন জানা থাকবে এখানে। এবার একটা প্রবলেম আমরা সলভ করি। প্রবলেমটা সলভ করলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এখানে তোমাকে খেয়াল করতে হবে ফোর্সের ইউনিটটা হচ্ছে পাউন্ড। খেয়াল করো, ফোর্সের ইউনিটটা নিউটনে না, পাউন্ড ফোর্স। আর ইউনিটটা লেংথের ইউনিটটা কখনো ইঞ্চ কখনো ফিট, 1 ফিটে 12 ইঞ্চ, এগুলো তুমি জানো। তো প্রবলেমটা কি আমরা দেখি একটুখানি। প্রবলেমটা বলছে কি দেখো যে 4 horsepower motor, a 4 horsepower motor running at a speed of 1400 rpm directly transmits power to double threaded worm. খেয়াল করো কতগুলি ডাবল থ্রেডেড ওয়ার্ম, ওয়ার্মের মধ্যে ডাবল থ্রেড, তো লিডের সময় পিচকে ডাবল 2 দিয়ে গুণতে করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, মোটরের আরপিএম 1400 আরপিএম, ডাইরেক্ট কানেকশন, তাহলে ওয়ার্মের আরপিএম কিন্তু 1400 আরপিএম হবে, কোনো স্পিড চেঞ্জ হবে না এখানে। এবং তোমার মোটরের যে পাওয়ার 4 হর্স পাওয়ার, এই 4 হর্স পাওয়ার কিন্তু আমাদের ওয়ার্মে যখন আসবে পরে গিয়ারে যাবে, এটা 4 হর্স পাওয়ার নাও থাকতে পারে, বিকজ অফ সাম ফ্যাক্টর দিস ফোর্স অর পাওয়ার উইল বি ইনক্রিজিং, পাওয়ার ইনক্রিজ হয়ে যাবে এখানে, ফোর্সটা ইনক্রিজ হবে, পাওয়ারটা ইনক্রিজ হবে না, ফোর্স ইনক্রিজ হয়ে যাবে। The worm drives a chilled cast, দেখো chilled cast 40 teeth bronze gear, গিয়ারের মেটেরিয়ালটা হচ্ছে ব্রোঞ্জ এবং এটা তৈরি করা হয়েছে চিল্টিং করে, চিল্ড কাস্ট প্রসেসে। The worm gear set is immersed in lubricating oil in the casing. ফ্যান আছে কিনা নাই বলা নাই এখানে, কেমন। Given phi n, phi n টা কি, what is phi n? প্রেসার অ্যাঙ্গেল স্যার, হলো না, পুরো হলো না, নরমাল প্রেসার অ্যাঙ্গেল। নর্মাল প্রেসার অ্যাঙ্গেল। ND ডিজাইন ফ্যাক্টর, KA লোড অ্যাপ্লিকেশন ফ্যাক্টর দেওয়া আছে এখানে। কোনটা তোমরা বিয়ারিং পড়ার সময় পেয়েছো সিমিলার টার্ম, খেয়াল করে দেখো, টিপু সাজিরা পড়িয়েছেন তোমাদেরকে। পিটি 6 টিথ পার ইঞ্চ, এটা কি, এটা কে বলতে পারে? ফিট ক্যাপিটাল পি কি বোঝায়? ডায়ামিটার পিস। ডায়ামিটার পিচ, এটা হচ্ছে আমাদের মডিউলার ইনভার্স। টি একটা টার্ম আছে এখানে, টি কেন দিয়েছে বলতে পারো? খালি পি দিল না কেন, বা এখানে এন দিল কেন?
কারণ এখানে ট্যানজেনশিয়াল বরাবর এজন্য স্যার না, এটা যেটা হলো তোমার এখানে একটা তোমার অ্যাঙ্গেল আছে, হেলিক্স অ্যাঙ্গেলের মতো একটা অ্যাঙ্গেল আছে এখানে। হ্যাঁ, আমাদের ওয়ার্ম টিথ যেটা টিথ ইজ নট প্যারালাল টু দ্য অ্যাক্সিস, ইট মেক্স অ্যাঙ্গেল টু দ্য অ্যাক্সিস। এই জন্য দুটো প্লেন আমাদের কনসার্ন, একটা টেনজেনশিয়াল প্লেন, একটা নর্মাল প্লেন। হ্যাঁ, দুটা প্লেন, যেটা আমরা ভার্চুয়াল টিথ অফ হেলিক্যাল গিয়ার পড়ার সময় আরেকবার দেখেছিলাম। এনিওয়ে, সো এখানে খুব খেয়াল করতে হবে, সিম্বলগুলি মিস করলে কিন্তু হবে না। পি টি ফাই এন খুব খেয়াল করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের ডায়ামেট্রাল মডিউল ইন ট্রান্সভার্স প্লেন for the gear is 6 teeth per inch. DW is equal to 2 inch. DW হচ্ছে আমাদের ওয়ার্মের diameter. Effective face width 1 inch. Based on the fact that power is transmitted in the following way, যেটা আমরা বলছিলাম যে আমরা ধরবো আমাদের এখানে পাওয়ার সোর্স থেকে ওয়ান তবে গিয়ারে আসতেছে পাওয়ারটা, এইভাবে রিয়েল কেসটা ধরলাম এখানে। Find all design parameters related to the material failure and heat generation. এটা আমাদের প্রবলেম, যেগুলো আমাদের প্যারামিটার লাগে সব বের করতে হবে, এফিসিয়েন্সি থেকে শুরু করে যা যা লাগে, হিট কতটুকু বেড়ে যাচ্ছে সবগুলো বের করতে হবে এখানে। এখানে বলেছে assume the worm shaft carries a fan এবং A is twice the minimum area specified by AGMA. আমরা দেখেছিলাম যে এটা কত এক্সপ্রেশনটা কি। তো আমাদের যে কেসটা আছে যে ওয়ার্ম গিয়ার কেস, ওয়ার্ম গিয়ার যে ল্যাটারাল এরিয়াটা, টোটাল এরিয়াটা ধরো যেটা twice the minimum area specified by AGMA. এই whole thing is this one. সো সলিউশনটা করতে গেলে প্রথমে একটু জিওমেট্রি নিয়ে আমার কথা বলতে হবে। ডায়ামিটার পিচ হচ্ছে 6 teeth per inch, তো সেখান থেকে আমরা মডিউল বের করতে পারি। মডিউল ইজ ইনভার্স অফ ডায়ামিটার পিচ, তাহলে আমরা মডিউল পেয়ে গেলাম, ট্রান্সভার্স মডিউল পেয়ে গেলাম 1/6 inch। এখন আমরা বের করতে পারবো যে অ্যাকচুয়াল পিচ অফ দি ওয়ার্ম, and that is equal to tangential pitch of the gear by mt. So this one is 0.5233 inch. From this relation, tan lambda is equal to lead divided by dw, আমরা এখান থেকে এক্সপ্রেশন আগে দেখেছিলাম, আমরা এখানে এই দেখো আমরা লিড অ্যাঙ্গেলটা বের করে ফেললাম। খুব ইম্পর্টেন্ট, লিড অ্যাঙ্গেল বের করতে ভুল করলে সব ভুল হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে করতে হবে তোমাকে। হ্যাঁ, এখানে এই যে এন ডাব্লিউটা কত বলো তো, এন ডাব্লিউটা কত হবে? এন ডাব্লিউটা কি বোঝায়? 1400 হবে স্যার। না না না, এটা তো আরপিএম না, তো ক্যাপিটাল এন। নাম স্যার টিট নাম্বার, ওয়ার্মের টিট নাম্বার। হ্যাঁ, কত এটা কত ধরবো আমরা? 70 হবে না, এই ডাবল থ্রেডেড 2, ডাবল থ্রেডেড এন ডাব্লিউ হচ্ছে 2, ক্যাপিটাল এন ডাব্লিউ হচ্ছে 2, আর ক্যাপিটাল এন জি হচ্ছে 40, সো এটা 2, আর পিএক্স ইজ ইকুয়াল টু পিটি, এটা বের করেছো, ডিডব্লিউ তে আছে। সো ফ্রম হিয়ার ইউ ফাইন্ড দি লিড অ্যাঙ্গেল। এটা ভুল করলে সব ভুল হয়ে যাবে এখানে। সিঙ্গেল থ্রেডেড বলতো তাহলে এটা এন ডাব্লিউ কত হতো? যদি এখানে বলতাম সিঙ্গেল থ্রেডেড তাহলে এন ডাব্লিউটা কত হতো? 1। অন স্যার, জি স্যার। ট্রিপল থ্রেডেড হলে 3, 3 স্যার। 4 স্টার্ট বললে 4। 4 ওয়ার্মগিয়ারের মধ্যে কিন্তু এটা হয়, তোমার এটা আমরা আগে আলোচনা করেছিলাম যে থ্রেডের মধ্যে এটা হয়। So be careful here, be very careful, otherwise the whole problem will be gone, সব ভুল হয়ে যাবে কিন্তু। নাও আমাদের এটা কেমন করে বললাম, আমরা বলেছি যে উপরে যে প্রবলেমটা করেছি ওয়ার্মের অ্যাকচুয়াল পিচ গিয়ারের সার্কুলার পিচের সমান, যেটা আগেও বলা আছে সেখানে। So from here you can find the diameter of the gear. Diameter of the gear is 6.67 inch. এই যেটা 40, ক্যাপিটাল এটা 40। আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট জানা হয়ে গেল, লিড অ্যাঙ্গেল কত আর আমাদের গিয়ারের ডায়ামিটার কত জানা হয়ে গেল। এবার ফ্রিকশন ফ্যাক্টর বের করবো। ফ্রিকশন ফ্যাক্টর বের করতে গেলে আমাদের স্লাইডিং ভেলোসিটি লাগবে, আগে বলেছিলাম। তাহলে আমাদের প্রথমে আমরা আসো এটা বের করি, আমাদের স্লাইডিং ভেলোসিটি কেমন করে বের করতে দেখি। তো আমাদের আরপিএম রেশিওটা কত, এটা আগে বলেছিলাম যে গিয়ার আরপিএম বাই ওয়ার্ম আরপিএম ইজ ইকুয়াল টু ওয়ার্ম টিথ নাম্বার বাই গিয়ার টিথ নাম্বার। তাহলে গিয়ার আরপিএমটা হবে বাই ডেফিনেশন 70 আরপিএম এই প্রবলেমের জন্য। আচ্ছা, এবার দেখো ভিডব্লিউ, ভিডব্লিউটা কত, এটা আগে দেখেছিলাম যে আমাদের ওয়ার্মের যে টেনজেনশিয়াল ভেলোসিটি, ওয়ার্মের টেনজেনশিয়াল ভেলোসিটিটা হবে পাই ডিডব্লিউ এনডব্লিউ। যেহেতু এটা ইঞ্চে দেয়া আছে
12 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল ফুট। তো বলো ফুট পার মিনিট বা ফিট পার মিনিট। সো আমরা দেখলাম the tangential velocity of the worm is 733.04 ফুট পার মিনিট। খেয়াল করো জিনিসগুলো। এখন VS is equal to VW by cos lambda, এটা পেয়ে গেছি আমি এখানে। এখানে আমরা VG বের করতে পারবো। এই ডায়াগ্রামটা আমরা পরে আসছে নাকি, নাই, এটা কিন্তু আগে দেখে আসছো তুমি, দেখো আমরা আজকে দেখেছি এটা। এই যেখানে দেখো ডায়াগ্রাম দেখাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। VW ট্যানজেনশিয়াল ভেলোসিটি অফ দ্য ওয়ার্ম, আর এটা কিন্তু অ্যাক্সিয়াল ভেলোসিটি। এটা ওয়ার্মের উপরে যেটা LNW, এটা কিন্তু অ্যাক্সিয়াল ভেলোসিটি, হ্যাঁ, আর এটা কিন্তু নিচেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি। আমরা এখানে বলতে পারি অ্যাক্সিয়াল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল, এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এনিওয়ে, সামনে আগাই। ওকে, আমরা ছিলাম ডিজাইন প্রবলেমের মধ্যে, এই প্রবলেম দেখছিলাম। সো ফ্রম হিয়ার আই ক্যান ফাইন্ড tangential velocity of the worm, then find this sliding velocity and velocity of the gear as well. যে ডায়াগ্রাম দেখলাম, velocity diagram, ওখান থেকে বের করতে পারবো আমরা এখানে। তো knowing the sliding velocity, I can now use the Agma equation and find the friction factor. Or আমি চার্ট থেকে বের করতে পারি। তুমি চার্ট দেখেছিলাম আজকে, সেই চার্ট থেকে তুমি A B যে চার্ট আছে সেখান থেকে তুমি বের করতে পারো। এখন দেখো, ইনপুট পাওয়ার টু দ্য ওয়ার্ম, ইনপুট পাওয়ার টু দ্য ওয়ার্ম H in, যেটা বলবো আমরা এখানে, এখানে পাওয়ার যেটা আসলো, rated power of the motor, rated power of the motor force, but into ND. ND is your design factor into KA, load application factor, এবং তোমার একটা ফ্যাক্টর চলে আসে এখানে 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, 33,000 ফুট পাউন্ড। এটা আই না, এটা পাউন্ড হবে, ফুট পাউন্ড পার মিনিট, মনে থাকবে? আগেও বলছিলাম মনে হয়, 1 হর্স পাওয়ারে 33,000 ফুট পাউন্ড পার মিনিট। তুমি যখন নিউটন মিটার বলো, ওখানে বলে ফুট পাউন্ড, পাউন্ড ফিট না বলে ফুট পাউন্ডটা আগে বলে। এবং তাহলে কি হবে এটা? দ্যাট ইজ ইকুয়াল টু velocity of the worm, tangential velocity of the worm into tangential force or driving force of the worm by definition. তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে VW into WTW পেয়ে গেছে এখানে। এখান থেকে যদি VW আগে বের করে ফেলেছি, এবার আমি tangential force on the worm বের করে ফেললাম, this amount, এত পাউন্ড ফোর্স। পাউন্ডের নিচে একটা F দিয়ে ফোর্স বোঝাচ্ছে এখানে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? বুঝতে পেরেছো কি করেছি? জি স্যার, বুঝতে পারছি। তো আমাদের সাকিব মনে অ্যান্সার করছে তোমাদের সবার পক্ষ থেকে। তো আমি ধরে নিচ্ছি তোমরা সাকিবের মতো সবাই বুঝে গেছো, কেউ কিছু বলছো না। তো এনিওয়ে, আমরা কিন্তু বের করেছি একটু আগে যে tangential force on the worm, but we know the relation between the forces, all these forces, so we can find the total force W, and knowing the total force W, all things are given because phi n is given, lambda is given, F is given, calculated. All right, so you can find the separating force তো ছিল আমাদের এখানে WY, separating force জানা হয়ে গেল, WR বলছি আমরা এখানে, and tangential force in the gear, tangential force in the gear is this one. ঠিক আছে, এবার আমরা বের করে ফেলতে পারবো যে হিট ডিসিপেশন ডিউ টু ফ্রিকশন এটা কত, যেটা বাই ডেফিনেশন হচ্ছে F into W into VS। তোমার সব জানা আছে, তুমি F বের করেছো, এখান থেকে W বের করেছো, VS স্লাইডিং ভেলোসিটি বের করে ফেলেছো। তো এটা হচ্ছে 28650.22, এত আমাদের হচ্ছে হলো ফিট পাউন্ড পার মিনিট। এটাকে তুমি 33,000 ভাগ করলে ইউ উইল গেট এত হর্স পাওয়ার তোমার আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এবার তুমি এফিসিয়েন্সি বের করে ফেলতে পারো। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু যে হিট আউটপুট বা পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। তো তোমার এখানে যে পরিমাণ হিটটা আউট হয়ে গেল, লস হয়ে গেল, ডিসিপেশন মানে তো লস, ইনপুট থেকে বাদ দাও, তুমি ইনপুট আগে বের করেছো, ইনপুট থেকে লসটা বাদ দিলে আউটপুট পাচ্ছ, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইজ এফিসিয়েন্সি। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার।
অথবা তুমি এই যে তোমার ইডব্লিউ যে ফর্মুলা আছে, যে দিস ফর্মুলা ইউ ক্যান অলসো চেক, তোমার একই ফর্মুলা, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এবার আমরা চেক করতে পারি যে মেটেরিয়াল ফেলিয়ার, চান্স অফ মেটেরিয়াল ফেলিয়ার এন্ড টেম্পারেচার রাইজ অফ ওয়ার্ম গিয়ার, সেটা বের করব। তো স্ট্রেংথ চেক করছি, মেটেরিয়াল স্ট্রেংথ চেক করছি আমরা। তো টেনজেন্সিয়াল ফোর্স অন দি গিয়ার ইজ দিস ওয়ান, আমরা ক্যালকুলেট করেছি। এবার দেখবো যে অ্যালাউবলটা কত। বাকিংহাম ভেরিফিকেশন যেটা সকালবেলা দেখেছিলাম, সেখান থেকে আমি দেখি যে অ্যালাউবল লোড, টেনজেন্সিয়াল লোড অন দ্য গিয়ার ইজ কেডব্লিউ ডিজি এফ, সকালবেলা দেখেছিলাম, সব দেওয়া আছে আমাদের এখানে। তো সব যদি আমরা ইউজ করি, করসপন্ডিং ভ্যালুটা, প্রেসার অ্যাঙ্গেল জানা আছে, মেটেরিয়াল জানা আছে। সো কেডব্লিউ বিকামস 140 psi, পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ কে বলে সংক্ষেপে পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তো 140। ঠিক আছে, চেক করে দেখবো একবার, চেক করে দেখতে পারি আমরা এখানে, দেখো প্র্যাকটিস হয়ে যাবে একটুখানি। এখানে দেখো প্রেসার অ্যাঙ্গেল কত আমাদের, 25 ডিগ্রি না, 25 ডিগ্রি। আর এখানে ছিল মনে হয় হাই টেস্ট কাস্ট আয়রন আর ব্রোঞ্জ, এই দেখো 140। এখানে তোমার ওয়ার্ম কোন মেটেরিয়ালের, গিয়ার কোন মেটেরিয়াল, সেখান থেকে চলে আসবে। সো নেক্সট আমরা ইউজ করবো এই ভ্যালুগুলো ইউজ করবো, যেমন আমাদের সেন্ট্রিফিউগালি কাস্ট না চিল কাস্ট, কোনটা জেনে আমাদের সেন্টার ডিস্টেন্স আমরা বের করে ফেলেছি। আমরা করসপন্ডিং ইকুয়েশন ইউজ করে বাকি কাজ করতে পারবো। ওকে, সো আমরা এখানে বের করে ফেলছি যে আমাদের সব জানা আছে এখানে। allowable load according to the Buckingham variation is 933.8 pound force, আর আমাদের অ্যাকচুয়াল লোড হচ্ছে 1429। তাহলে তোমার সেফটি ফ্যাক্টর এন হচ্ছে allowable load by actual load, that becomes 0.65। তাহলে কি হবে, এটা ফেল করে যাবে, তাই তো? Material will fail in wear, material will fail in wear। ঠিক আছে, জি স্যার। বাকিংহাম ভ্যারিয়েশন। এবার একমা ইকুয়েশন ইউজ করবো আমরা। একমা ইকুয়েশন হচ্ছে allowable load, যেটা আমরা বের করেছিলাম এখানে, একই জিনিস। এখানে জিটা বলে নাই তারা, বললে ভালো করতো, জি একটা আছে। তো সিএস টিএম টু দি পাওয়ার সাম পয়েন্ট এফই সিএম সিবি, এগুলো সব আমরা বের করতে পারবো একটা একটা করে। যেমন সিএসটা মনে হয় 1000 হবে, আর সিএম সিভি ইউ ক্যান ফাইন্ড ইট আউট। ছবিতে বসাও তুমি, এখানে মনে হয় সিএমটা তুমি পাওয়া, দেখা যাবে হিসাব করলে 0.82, তোমার সিনিয়র ভাইরা করেছে এটা। সিভিটা 0.31, চেক করে দেখো ঠিক আছে কিনা, তুমি পাও কিনা এরকম। So doing all these things, we'll find the vector allowable load in the gear is 1160.05। আমরা এখানে এটাকে জি দিয়ে দিই একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন জি দিয়ে দেওয়া ছিল, আমাদের বইয়ের মধ্যে প্রচুর ভুল আছে, ডাব্লিউ জি বলা উচিত ছিল এখানে, আমার জি জি দেয়, যদি বইয়ে নেই, বিকজ ইটস রিয়েলি জি। এই এবার বললে ভালো হবে, এখানে জিটা মিসিং আছে, সাবস্ক্রিপ্ট জি দেওয়া উচিত ছিল। এনিওয়ে, এটা এখানে ফেল করে যাচ্ছে, তার মানে দুইটা ইকুয়েশনেই এটা বলছে যেটা ফেল করে যাবে। এর কি করতে হবে বলো, তুমি জানো মেটেরিয়াল যদি ফেল করে যায় গিয়ারের মধ্যে, মেটেরিয়াল ফেলিয়ার হবে। তো হোয়াট উই হ্যাভ টু ডু, মানে স্ট্রেসটা বেশি, তাই তো? স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমানো যায় কেমন করে বলো, স্ট্রেস কমানোর উপায় কি? কন্টাক্ট এরিয়া বাড়াই দিতে হবে। কন্ট্যাক্ট এরিয়া বাড়াতে হবে, মানে সাইজ বড় করতে হবে। জি স্যার। আমরা এখানে সোজাভাবে বলবো মডিউলকে বাড়াতে হবে, মডিউল বাড়ালে সব বড় হয়ে যাবে। কেমন, আমাদের পয়েন্ট হবে যে উই মাস্ট ইনক্রিজ মডিউল। মডিউল বাড়ালে আমাদের এখানে মডিউল যদি ডাবল করে দেই, তাহলে এখানে একমা ভেরিফিকেশনে পাস করে যাবে। আবার বাকিংহাম আমাদের ইয়াতে বাকিংহাম ভেরিফিকেশনে একটা পাস করে যাবে, আর আমাদের একমা ভেরিফিকেশনে পাস করে যাবে, এখানে দুটোতে পাস করে যাবে ইজিলি। So the undersize gear has been designed undersize according to load defined. আচ্ছা, এবার আমরা দেখি বেন্ডিং স্ট্রেসটা কত। বেন্ডিং স্ট্রেস বাই লুইস ইকুয়েশন ইজ দিস ইকুয়েশন, তুমি সকালবেলা দেখেছো আজকে, সব দেওয়া আছে। You will find that this becomes 18.594 KSI, এটা হচ্ছে তোমার কিলো পিএসআই। কিলো পিএসআই মানে বুঝতে পেরেছো, এটা ইন্টু 1000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ।
জি স্যার। তো এখন আবার 1 মেগা তোমার হচ্ছে হলো তোমার 1 মেগাপ্যাসকাল ইজ ইকুয়াল টু তোমার 145 পিএসআই মোটামুটি। এই কনভার্সন গুলো মনে রাখতে হবে। সো দিস বিকামস 128.2 মেগাপ্যাসকাল। এখন আমাদের দেখা যাচ্ছে ব্রোঞ্জের যে ইল স্ট্রেংথ এটা হচ্ছে 125 মেগাপ্যাসকাল। সো এটা লাইকলি যে এখানেও এটা কোনোভাবে পাস করবে, বাট না, এটা তো পাস করছে না। তো অ্যালাউবল হচ্ছে 128 মেগাপ্যাসকাল। হ্যাঁ, আচ্ছা, 128 মেগাপ্যাসকাল। আর এটা হচ্ছে হলো আমাদের ব্রোঞ্জের যে তোমার ইল স্ট্রেংথ 125, এটা কিন্তু অ্যালাউবল না, এটা হচ্ছে তোমার স্ট্রেস, রিয়েল স্ট্রেস অ্যাকর্ডিং টু লুইস ইকুয়েশন। এ মানে অ্যালাউবল না এখানে। কেমন? দি বেন্ডিং স্ট্রেস and the worm gear teeth by Lewis equation modified by Buckingham is 128 megapascal. The bronze has got a yield strength of 125 megapascal, so it is likely to fail again here. So এখানে তোমার কিছু ব্যাকআপ ক্যালকুলেশন দেওয়া আছে, এখানে সব বলা আছে। So if you go all these things, you will be getting it better. ভালো করে বুঝতে পারবে, সবকিছু বলা আছে এখানে, বইয়ের রেফারেন্সে বলা আছে কিন্তু। সো এবার আমরা দেখবো হিট ট্রান্সফার প্রবলেম, মেটেরিয়াল ফেলের পরে হিট ট্রান্সফার প্রবলেম দেখছি এখানে। হিট ট্রান্সফার ফ্রম সাম পয়েন্ট টু সারাউন্ডিং। আমাদের যে আমাদের গিয়ার আর রামের সঙ্গে তো লুব্রিকেটিং অয়েলের মধ্যে আছে, তো সেখান থেকে যে পরিমাণ হিট চলে যাবে সারাউন্ডিংসে, সেটা ফর্মুলা হচ্ছে F into W into VS, and that is becoming this amount. তো আমাদের সময় শেষ হয়ে গেছে, তো আজকে আমরা এখানে শেষ করি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ট্রান্সফার ইস্যু এবং পুরো জিনিসটা নিয়ে একবার রিভিশন দিব। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা এখানে আজকের মতো ক্লাস শেষ করে দেব। এনি কোশ্চেন রিগার্ডিং টু দিস ক্লাস? বলো, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? পার্টিসিপেন্ট তো মাত্র 33 জন, এত কম কেন? ওকে, তাহলে আমরা তোমাদের কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করে দিই ইনশাআল্লাহ। আমাদের শনিবার দিন আবার ক্লাস না, শনিবার দিন ইনশাআল্লাহ মিট করবো। তোমাদের যা প্রবলেম আছে মোটামুটি রেডি করো, বিকজ ক্লাস ইজ এন্ডিং। আমাদের সঙ্গে ডিসকাশন যত বেশি হবে তোমাদের ভালো। কাজেই আমরা ইনশাআল্লাহ শনিবার দিন চেষ্টা করবো পুরো জিনিসটা শেষ করে আমাদের সিলেবাসটাকে কভার করে ফেলতে, শেষ করে র্যাপ আপ করে ফেলবো। হ্যাঁ, তো ঠিক আছে, তাই শেষ করি আজকের মতো নাকি? না, কোশ্চেন আছে বলো। কোশ্চেন নাই তো শেষ, আজকে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।